আজ গল্পভেলায় আপনাদের জন্য থাকছে শ্রী অনীশ দেবের লেখা কুয়াশা, অন্ধকার এবং বৃষ্টি। তবে কুয়াশা আর অন্ধকার যতটা ঘন, বৃষ্টি ততটা নয়, ঝিরঝিরে মতন। গাড়ির উইন্ডশিল্ডে বৃষ্টির বাচ্চা বাচ্চা ফোঁটাগুলো যেন খেলার ছলে দস্যুপনা করে ছিটকে পড়ছিল। শীতের রাতে কুয়াশা আর অন্ধকার থাকাটা স্বাভাবিক, শুধু বৃষ্টিটাই হিসেবের বাইরে। সামনের কাচের উপরে ওয়াইপার চলছিল, একই সঙ্গে হেডলাইটের আলো ছিটকে যাচ্ছিল অন্ধকার আর কুয়াশার দিকে। আমার এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে সিগারেট। জানি সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা বেশ কিছুদিন হলো ছেড়ে দিয়েছি। সামনের রাস্তার দিকে তাকিয়েছিলাম। অন্ধকার রাস্তা, গাঢ় কুয়াশা, জমাট শীত, হালকা বৃষ্টি, কালো ফিতের মতো রাস্তা, হেডলাইটের হলদে আলো, সব মিলিয়ে বেশ লাগছিল। মনে হচ্ছিল এই রাস্তা ধরে আজীবন গাড়ি চালাই, এমনকি জীবনের পরেও। ভাবের ঘোরে বোধহয় আনমনা হয়ে পড়েছিলাম, সেই জন্যই মেয়েটাকে প্রথমে দেখতে পাইনি। পাশের গাছপালার ফাঁক থেকে কোন মুহূর্তে যেন আচমকা ছিটকে চলে এসেছে গাড়ির সামনে। আত্মরক্ষার ভঙ্গিতে দুহাত সামনে বাড়ানো, বড় বড় আয়ত চোখে নিছক ভয়। কি করে যেন শেষ মুহূর্তে ব্রেক কষতে পারলাম। বিশ্রী শব্দ হলো। ভেজা রাস্তায় গাড়ির চাকা পিছলে গেল। কপাল ভালো যে আমার পেছনে কোনো গাড়ি ছিল না, থাকলে সে নির্ঘাত আমার গাড়িতে ধাক্কা মেরে বসতো। মেয়েটি টাল সামলাতে গিয়ে গাড়ির বনেটের ওপর ঝুঁকে পড়েছিল। হেডলাইটের আলো ওর কোমরের কাছটা ভাসিয়ে দিচ্ছিল। থুতনির নিচে আর গালে আলো পড়ে চোখের কোটর দুটো অন্ধকার গর্তের মতো লাগছিল। হঠাৎ করেই যেন একটা ঠান্ডা শিরশিরে ভাব আমাকে ছুঁয়ে গেল। মেয়েটা আশ্চর্যভাবে নিজেকে সামলে নিল, প্রায় ছুটে চলে এলো গাড়ির জানালার কাছে। কাচের ওপর শব্দ করে টোকা দিল কয়েকবার। এক মুহূর্ত কি ভেবে আমি ঝুঁকে পড়ে জানালার কাচ সামান্য নামালাম। মেয়েটি হাত দিয়ে বৃষ্টি আড়াল করার চেষ্টা করতে করতে বলল, দরজাটা একটু খুলুন না প্লিজ। ওর মুখের এক পাশে হেডলাইটের আলোর ঠিকরে আসা আভা, বাকিটা ছায়া, অন্ধকার। তারই মধ্যে কয়েকটা জলের ফোঁটা চিকচিক করছে। কি ভেবে দরজাটা খুলে দিলাম। আমার দিকে জানালার কাচ নামিয়ে হাতে সিগারেটটা ফেলে দিলাম। ও চট করে উঠে বসলো আমার পাশে। দরজা বন্ধ করে ওড়না দিয়ে মুখটা মুছে নিল। তারপর জানালার কাচটা তুলে দিল। লক্ষ্য করলাম মেয়েটা হাঁপাচ্ছে, মনে হচ্ছে যেন অনেকটা পথ ছুটে এসেছে। ওড়নার আঁচল দিয়ে নাকের কাছে বাতাস করলো, বোধহয় সিগারেটের গন্ধে অস্বস্তি হচ্ছে। গাড়ি চলতে শুরু করলো। আর চোখে মেয়েটাকে দেখলাম। হলদে আর লাল চুড়িদার, সেরকমই একটা ওড়না, জামার ওপরে কালচে রঙের একটা স্লিভলেস সোয়েটার। বয়স 28 কি 30। বেশ সুন্দর দেখতে। প্রসাধন তেমন না থাকলেও শরীর থেকে একটা হালকা গন্ধ বেরোচ্ছে। হঠাৎই মনে হলো আমি যেন সিনেমার ভেতর ঢুকে পড়েছি। কারণ সিনেমা টিনেমা এরকম হয়। চুপচাপ কিছুক্ষণ কেটে যাওয়ার পর জিজ্ঞেস করলাম, এই রাতে হঠাৎ এভাবে কোথা থেকে এলেন? মাথা ঝাঁকিয়ে ঘুরে তাকালো আমার দিকে। কেন জিজ্ঞেস করছেন কেন? ওর কথার সুরে একটা চাপা ভয় টের পেলাম, সেই সঙ্গে চোখের নজরে 2-4 ফোঁটা সন্দেহ। আমি হাসলাম। ভয় নেই, আমি পুলিশের লোক নই। যেভাবে এই রাতে কুয়াশা আর বৃষ্টির মধ্যে আপনি হঠাৎ আমার গাড়ির সামনে এসে পড়লেন, তাতে প্রশ্ন করে খুব একটা অন্যায় করেছি বলে তো মনে হয় না।
কয়েক মুহূর্ত ঠোঁট টিপে বসে রইল, তাকিয়ে আছে রাস্তার দিকে। এখনো বড় বড় শ্বাস পড়ছে, বুক ওঠানামা করছে। আমি আবার কথা বললাম, খুব পার্সোনাল কিছু হলে বলার দরকার নেই। রাস্তার বাঁকে ঝোপের গোড়ায় একটা কুকুর চোখে পড়ল। হেডলাইটের আলোয় জন্তুটার সবুজ চোখ ঝিকিয়ে উঠল। আমি মুখ ফেরালাম মেয়েটার দিকে। যাগ্গে, আমার নাম রনিত। আপনি কোন দিকে যাবেন? আপনি যেদিকে যাচ্ছেন। আমি আসলে এখান থেকে পালাতে চাই, যত দূর পারা যায়। আমার নাম সোনাল। বাহ, বেশ অদ্ভুত নাম তো। তারিফ করে বললাম, তা কার কাছ থেকে পালাতে চান? হাজবেন্ডের কাছ থেকে? আবার চমকে উঠে আমার দিকে ফিরে তাকালো। কি করে বুঝলেন? কে তার হাসি হাসলাম। বললাম, আমি অনেক কিছু বুঝতে পারি। বছর দুয়েক হলো এই গুণটা গজিয়ে উঠেছে। তবে কিভাবে হলো সেটা এক্স্যাক্টলি বলতে পারবো না। আমার হাজবেন্ডটা একটা জানোয়ার। কথাটা বলার সময় ঠোঁটটা অদ্ভুতভাবে বেঁকালো সোনাল। ওর চোয়াল শক্ত হলো। ও পারে না এমন কোনো কাজ নেই, মানে পারতো না এমন কোনো কাজ নেই। আপনি অচেনা মানুষ, তাও বলছি। দিনরাত নেশা করত, হাত তুলতো, যাচ্ছে তাই গালিগালাজ করত। সোনালের দিকে তাকালাম। এরকম ফুটফুটে কোমলতা মাখা মেয়ের গায়ে কি করে কেউ হাত তোলে? দিন আর রাতগুলো এত বিশ্রীভাবে কাটত যে মনে হতো আমি আর বেঁচে নেই, প্রেতাত্মার মতো বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আর এখন? কথার পিঠে কথা বলার ছলে প্রশ্নটা করলাম। এখন তো মুক্ত, মানে টোটাল ফ্রিডম। এখন আমি যা খুশি তাই করতে পারি। তাই জানতে চাইলেন না তো আমি কোথায় যাচ্ছি? জেনে কি হবে? নতুন জীবন শুরু করার সময় এসব ফালতু প্রশ্নের কোনো দাম নেই। আমি অবাক হয়ে সোনালকে দেখলাম। একটু আগে ও ভয়, সন্দেহ, উৎকণ্ঠায় ভাসছিল, আর এখন বেপরোয়া, নির্লিপ্ত, নিশ্চিন্ত। ওর সত্যি না মায়া, নাকি আমাকে ঘিরে ওর অন্য মতলব আছে? থাকলে থাক, কারণ এখন আমার ভয় ডর বলে আর কিছু নেই। কিন্তু যেভাবে ও আমার গাড়ির সামনে এসে পড়েছে, তাতে মনে হয় না ব্যাপারটা সাজানো। তাছাড়া এ রাস্তা ধরে আমি প্রায়ই রাতের দিকে গাড়ি চালিয়ে যাই। আগে কখনো তো ওকে দেখিনি। আপনার হাজবেন্ড এখন কোথায়? নেই। নেই মানে? শেষ, দ্য এন্ড। মেয়েটা কি ওর স্বামীকে খুন করেছে নাকি? আমার কোচকানো ভুরু দেখে কি যেন ভাবলো সোনাল। হেসে বলল, আমি নিজেই জানতাম না আমার মধ্যে এত শক্তি আছে। কি করে যে পারলাম কে জানে। বোধহয় আমি নয়, আমার ভেতরের আত্মা কিংবা প্রেতাত্মা আমাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে। কি কাজ? বুঝে নিন, এর বেশি বলবো না। আমার হঠাৎ কেমন সন্দেহ হলো, আর চোখে সোনালকে ভালো করে খুঁটিয়ে দেখলাম। ওর কথার মধ্যে কতগুলো শব্দ আমার কানে বাজছিল। একা মেয়ে, এই শীতের রাতে কুয়াশার মধ্যে হঠাৎ করে কোথা থেকে এলো ও? আর ঠাড়ে ঠুড়ে যা বলতে চাইছে তাতে একটা মারাত্মক কাণ্ড করে এসে এইরকম নির্লিপ্ত আর উদাসী থাকছে কেমন করে? আমার ভীষণ অবাক লাগলো। মনের ভেতরের কাঁটাটা খচখচ করতে লাগলো। আপনি থাকেন কোথায়? ওকে জিজ্ঞেস করলাম। প্রশ্নটা অনেকটা পুলিশের মতো শোনাচ্ছে। আগেই তো বলেছি আমি পুলিশ নই। আমার দিকে পূর্ণ চোখে তাকালো। তারপর কি খুঁজলো জানি না। তারপর যেখানে আপনার গাড়িতে প্রায় চাপা পড়ছিলাম, সেখান থেকে বড়জোর 2-2.5 কিলোমিটার,
সেখানে আমাদের সাজানো দোতলা বাড়ি, পুরোটা ছবির মতন। শুধু ওই লোকটাই ছিল কলঙ্ক। একটু চুপ করে রইল, ওড়নার কাপড়ে হিজিবিজি কাটল। তারপর, ওই বাড়িতে আমি আর থাকতে পারবো না। আমি হঠাৎই রেডিওটা অন করে দিলাম। শুরু হয়ে গেল গান আর কথার কচকচি। তৃতীয় কারুর গলা আমাকে যেন ভরসা দিল। এবারে আপনার গল্পটা শুনতে পারি? সোনাল জিজ্ঞেস করল। আমি চুপ করে রইলাম, চোখ রাস্তার দিকে। বৃষ্টি এখন আর নেই, তবে রাস্তায় ভিজে দাগ রয়েছে। ভিজে দাগ থাক বা না থাক, এখন রাস্তাই আমার জীবন। কি বলবেন না? আমারটা তো হা করে শুনলেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। পুরনো স্মৃতি ঝিলিক মেরে গেল মাথার ভেতরে। সেই চেনা গন্ধ। ওর দিকে না তাকিয়েই বললাম, বড়লোক বউ, স্বামী গরিব, তবে সৎ পরিশ্রমী মানুষ। দিনরাত শুধু অভিযোগ আর অভিযোগ। আমি নাকি অপদার্থ, শিক্ষিত হলেও গণ্ডমূর্খ, ফুটো পয়সার মুরদ নেই। একদিন রাতে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমাকে, ওর বাবার দেওয়া বাড়ি। তাই আমাকে গেট আউট বলার অধিকারও ছিল। আমারও যে কি হলো, দুঃখে অভিমানে বোকার মতো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এই গাড়িটা নিয়ে, ওর বাবার দেওয়া গাড়ি। আক্ষেপে স্টিয়ারিংয়ে চাপড় মারলাম। আমার লাইফটা একেবারে ইউজলেস ছিল, আর একই সঙ্গে হোপলেস। হঠাৎই হেসে উঠল সোনাল। হাসছেন কেন? না, একটা কথা মনে হলো তাই। কি কথা? মানে, দুজন হোপলেস এক জায়গায় হলে একটু একটু হোপ তৈরি হতে পারে কি না? বেশ বলেছেন। এরকম কথা শুনলে ভালো লাগে। নতুন করে আবার বেঁচে উঠতে ইচ্ছে করে, জীবনের জন্য মায়া জাগে। সোনাল মাথা নিচু করল, আস্তে আস্তে বলল, আপনি হয়তো ভাবছেন আমার মাথা খারাপ হয়ে গেছে। একটি সিরিয়াস ক্রাইম করে এসে এত কুলটি কি করে বলছি। একটু চুপ করে থেকে বলল, আসলে আমার হাজবেন্ড আমার চোখে বহুদিন আগেই নেই হয়ে গিয়েছিল। ওর থাকা না থাকায় আমার লাইফের কোনো ডিফারেন্স নেই। তাছাড়া আমার এখনকার লাইফটাও তো ঠান্ডা, বরফ আর পাথরের মতো। মানে, মৃত্যু যেমন হয়। দূরে একটা রোড সাইন চোখে পড়ল, কার্ভ অ্যাহেড। তারপরই রাস্তাটা ডান দিকে বেঁকে গেছে। এসে গেছি, আর কয়েক সেকেন্ড। সোনালকে বললাম, গাড়ি সাইড করছি, আপনি এখানটায় নেমে পড়ুন। কেন? কপালে ভাঁজ ফেলে আমার দিকে তাকালো। গাড়ির গতি কমালাম। এরপর আমার সঙ্গে গেলে আপনার বিপদ হবে, গাড়ি আর থামানো যাবে না। তাই। কিসের বিপদ? প্লিজ আমার কথা শুনুন, নেমে পড়ুন। না, জেদি গলায় বলল মেয়েটা। আগে বলুন, কিসের বিপদ? আমি এপাশ ওপাশ মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। সোনাল, বছর দুয়েক আগে সেই যে আমি রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, সেই রাতটা ছিল অমাবস্যার রাত। আজও তাই। খেয়াল করলাম স্টিয়ারিংয়ের ওপরে আমার বাঁ হাতের পাতাটা অদৃশ্য হয়ে গেছে। ডান হাঁটু আর উড়ু দেখা যাচ্ছে না। সোনাল আমার মুখের দিকে তাকিয়ে। এফএম রেডিওতে ঝিনচ্যাক মিউজিকের সঙ্গে গান বাজছে। সেই শীতের রাতে এই রাস্তায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই যে রোড সাইনটা দেখা যাচ্ছে, ওটা পেরিয়ে ডান দিকে টার্ন নিয়ে তারপর আমার বাঁ দিকের অনেকটা অংশ আচমকা অদৃশ্য হয়ে যেতেই ব্যাপারটা সোনালের চোখে পড়ল। না পড়ে উপায়ও ছিল না। ও চোখ বড় বড় করে ফেলল,
ভয়ঙ্কর এক চিৎকার করে উঠল। কিন্তু এখন তো আর কিছু করার নেই, গাড়ি আর থামানো যাবে না। একটা লোডেড ট্রাকের সঙ্গে আমার গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে, সঙ্গে সঙ্গে সব শেষ। তারপর থেকে সোনাল এখনো চিৎকার করে চলেছে, FM রেডিও বাজছে, রোড সাইনটা কাছে এসে গেছে। তারপর থেকে প্রত্যেক অমাবস্যার রাতে আমি রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাই। ঝড়, বৃষ্টি, কুয়াশা, শীত পরোয়া না করে ছুটে যাই ওই অ্যাক্সিডেন্টের জায়গায়। মারা যাওয়ার পর থেকে এটাই আমার জীবন, সোনাল। কি মনে হয়, গাড়ির রিয়ার ভিউ মিরারটা আমার দিকে ঘোরালাম। যা ভেবেছি তাই। আমার মুখের বাঁ দিক, গলা সব মিলিয়ে গেছে। শুধু ডান দিকের গাল, দুটো চোখ, কপাল আর চুল সাপের ফনার মতো শূন্যে ভেসে আছে। সোনাল ছুটন্ত গাড়ির দরজা খোলার চেষ্টা করছে আর পাগলের মতো চিৎকার করছে। ডান দিকে বাঁক নিয়ে এগোতেই ছুটে আসা ট্রাকের ঘোলাটে হেডলাইট চোখে পড়ল আমার। সোনাল তখন হিস্টেরিয়ার রোগীর মতো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। গাড়ির উইন্ডশিল্ডের কাঁচে হিংস্রভাবে ঘুষি মারছে। আশ্চর্য, এই মেয়েটাই না একটু আগে বলছিল আমি আর বেঁচে নেই, প্রেতাত্মার মতো বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এখন ওর সামনে সত্যি সত্যি সেই সুযোগ এসে গেছে। এখন থেকে ও আর আমি একসঙ্গে ঘুরে বেড়াবো। আমার শরীরের বাকি অংশগুলো একে একে অদৃশ্য হয়ে যাচ্ছিল। ট্রাকটা ক্ষিপ্ত গন্ডারের মতো ছুটে আসছে। আমি অদৃশ্য আঙুলের চাপে গাড়ির হর্নটা বাজাতে শুরু করলাম। শেষ মুহূর্তটার জন্যে আর মাত্র কয়েকটা মুহূর্ত আমাদের অপেক্ষা করতে হবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।